তো আজকে আমি আপনাদেরকে একটা কেস শেয়ার করব। এইটা এলোপ্যাথি ডাক্তারের কাছে ট্রিটমেন্ট হয়েছে, দীর্ঘদিন ট্রিটমেন্ট করেছে। কয়েক মাস ট্রিটমেন্ট করার পরে সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তারপরে পেশেন্ট কারো কাছ থেকে, তার ফ্রেন্ড সার্কেলের কারো কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের কাছে আসে, তখন কেস টেকিংটা করি আর কি। তো এই মহিলার মানে ডায়াগনোসিস করা ছিল, তার প্রেসক্রিপশনে যেটা লেখা ছিল আমি জাস্ট একদম ওই কথাগুলাই নিয়ে নিয়েছি, আমি কপি পেস্ট করে দিচ্ছি। স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস হেনোকসনলিন পারপুরা, হ্যাঁ, এটাকে বলে হচ্ছে হেমোরেজিক পারপুরা আর কি, এটা ব্র্যাকেটে এইচএসপি, এইটা তার ডায়াগনোসিস ছিল। আমি মেসেজে দিয়ে দিচ্ছি, আপনারা গুগলে সার্চ করলে নিয়ে অনেক আর্টিকেল আছে, আপনারা দেখতে পাবেন। আর তার সাথে ছিল ইউটিআই আর ইনসোমনিয়া, মানে ঘুমটুম আসতো না, নিদ্রাহীনতা, এইটা ছিল তার ডায়াগনোসিস, মানে এলোপ্যাথির প্রেসক্রিপশনে এটা ছিল। তো মহিলার বয়স 48, 48 বছর বয়স। তো পেশেন্ট আসলো, আমার সামনে চেয়ারে বসলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার কি কি কষ্ট হয়। তো মহিলা জাস্ট চেয়ার থেকে উঠে দাঁড়ালো, দাঁড়ায় আমার সামনে এসে পায়ের পায়জামা পরেছিল, আমি তো দেখাতে পারছি না, এটা পায়জামা মনে করেন, হাঁটু পর্যন্ত এরকম করে পায়জামাটা চাড়লো, দেখাচ্ছে যে এই যে ডাক্তার সাহেব দেখেন এখানে লাল লাল ছোপ ছোপ হয়ে গেছে, হেমোরেজিক পারপিউরা। হেমোরেজিক পারপিউরা হলো ওই যে কালশিরার মতো ছোপ ছোপ হয়ে দাগ হয়, ঠিক আছে। এইটা খুব রেয়ার ডিজিজ না, হয়। সেদিনও একজনকে পাইলাম ওরকম, হঠাৎ করে কোথাও আঘাত লেগেছে না, এমনি স্কিনের উপরে সুপারফিশিয়াল লেভেল, একদম বহি স্কিনের ঠিক এই ভেসেল গুলাতে ব্লিডিং হয়ে এরকম ইয়ে হয়ে যায়। তো আমি পারপুরা নিয়ে আজকে আপনাদেরকে ডিটেলস কিছু বলছি না, আপনারা দেখে নেন হোয়াটসঅ্যাপ থেকে। আপনারা শুধু এটুকু বোঝেন যে তার শরীরে এই কালশিরার মতন লাল লাল ছোপ ছোপ হয়ে দাগ দাগ হয়ে গেছে। তো আমি বললাম প্লিজ বসুন বসুন, আমি বুঝেছি। তো তারপরে বললাম যে এগুলো কি শুধু পায়ে আছে, মানে না না না। আবার মহিলা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, দাঁড়া এবার হাত দেখাচ্ছে, হাতের এই কাপড়টা এরকম করে তুলে, মানে 3/4 ইয়ে পরে আসছিল আপনার, বলে কাপড়, জামা পরে আসছে, সেটা ইয়েটা এরকম করে তুলে দেখায় বলতেছে যে এই যে দেখেন হাতে, এই যে এইখানে যেরকম দেখছেন এটা শুরুর দিকে এরকম, শুরুর দিকে একটু লাইট টাইপের, একটু ফ্যাকাশে টাইপের আমি দেখতে পেলাম। আর পায়ের তো ওগুলা ডিপ হয়েছিল, লালচে কালচে লাল আর কি। তো এইভাবেই কমিউনিকেশনটা শুরু হয়। তাহলে এইরকম কন্ডিশনে আমরা প্রথমেই কিন্তু কমিউনিকেটিভ নিই না, যদিও এখানে আমরা আমাদের যে রুব্রিক্স আছে কমিউনিকেটিভ, সেটাকে আমরা ভাবতে পারি, সেটাকে আমরা চিন্তা করতে পারি, এটা নিয়ে নিতে পারি। কিন্তু আমরা সাধারণত করি কি, আমি পার্সোনালি করি, কখন কোনো পেশেন্ট যদি দেখায় এরকম করে যে এই দেখেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে ওই পর্যন্ত, আমি করি কি আঙুলটা এরকম করে নিই, 1 গুনি, তারপর দ্বিতীয়বার যখন আবার দেখাবে তখন 2, তারপরে তৃতীয়বার আবার যখন দেখায় যে এইখান থেকে ব্যথাটা এখানে দেখছেন, এইখান থেকে এই পর্যন্ত যায়, এইভাবে যখন 3বার বা 4বার হয় তখন আমি কমিউনিকেটিভ রুব্রিক্সটা নিই। একবার রুগী এসে আপনাকে দেখালো যে এই যে দেখেন এইখানে কেমন হচ্ছে, হ্যাঁ, আমি কিন্তু তখন আর ওইভাবে ইয়ে করি না, নিই না। তো এটা আপনারাও করবেন। একাধিকবার রুগী যদি এভাবে দেখায়, তাহলে আপনারা অন্য কিছুর দিকে চিন্তা করবেন না, কমিউনিকেটিভ আমাদের যে রুব্রিক্সটা আছে সেই রুব্রিক্সটা নিয়ে নেবেন। তো যাক, আমি আজকের আলোচনাটা আসলে আপনাদের সাথে কথোপকথনের মধ্যে কি কি রুব্রিক্স আসে, আমি তো অত রুব্রিক্স নিই না, কিন্তু কি কি আসতে পারে সেটা বোঝানোর জন্য আমি ইয়ে করছি। তো যাক, আমি রুগীকে বললাম কতদিন থেকে এগুলো হচ্ছে আর কিভাবে শুরু হলো। তো রুগী বলতেছে যে প্রায় 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর আগে থেকে এগুলো শুরুতে আমার হাতে ছিল, আমার হাতে প্রথম দিকে আমার হাতে ওঠে। এবার পেশেন্ট বলছে, মানে কথা শেষ হতে না হতেই, মানে পেশেন্ট বলছে
আপনি কি কাউসার? মানে আমাদের চেম্বারে আমরা 2 জন ডাক্তার বসি, সেদিন আমি একাই ছিলাম। হ্যাঁ, মহিলা আসরের নামাজের পরপরই আসছে, ওই সময়টাতে আমি একাই থাকি। তো আমি বললাম, জি আমার নাম কাউসার আল মামুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই এই কথাটা কি? আপনি কি কাউসার? হ্যাঁ, আপনি কি কাউসার? এখানে কিন্তু অনেকগুলো রুব্রিক্স আসে, আমি এগুলা পরে আলোচনা করতেছি। রোগী দেখলো আমি চেয়ারে বসে আছি, একমাত্র ডাক্তার, এবং সে আমার কাছে আসছে, সে বর্ণনা শুনে আসছে। তারপরেও সে এই আপনি কি, আমরা বলি না আপনি কি বাশার, আপনি কি নাসির? হ্যাঁ নাসির সাহেব, আসেন একটু পরিচয় হই। আমরা বলি না? এইটা কি? এই অ্যাটিটিউডটা কি? কেউ কি বলতে পারেন? সবাই কিন্তু করে না। এনি আইডিয়া? বলেন। স্যার এটা কি সিরিয়াস হবে নাকি স্যার? জি জি বলেন আক্তার হোসেন, বলেন। এটা একটা সন্দেহপ্রবণ। না, সন্দেহের বিষয়টা এরকম না। ধরেন আমি ডক্টর শামসুজ্জোহাকে আমি চিনি না, জানি না, কেউ আমাকে বলল আসেন আমি একটু পরিচিত হই, কথাটা এখানে উজ্জ্বল। আপনি কাউসার? স্যার এটা কিউরিয়াস কিনা স্যার? হ্যাঁ কিউরিয়াস কিনা? কিউরিয়াস, হ্যাঁ কিউরিয়াস। ব্রাদারহুড সেন্সেশন হতে পারে, কিউরিয়াস কি হতে আসতে পারে? পারে, কি হতে পারে? আক্তার হোসেন আরেকবার বলেন, প্রথমে কি বললেন? কি হতে পারে? ব্রাদারহুড সেন্সেশন এবং ম্যাগনেটাইজ ডিজায়ার। হ্যাঁ এক্স্যাক্টলি, ম্যাগনেটাইজ ডিজায়ার আলাদা জিনিস, এটা ব্রাদারহুড সেন্সেশন। জি আসেন একটু পরিচয় হয়ে নি। ভাই এটা এরকম না, আসলে হিপোক্রিস মানে ইগোস্টিক ব্যক্তি। রাইট রাইট স্যার, এটা ব্রাদারহুড সেন্সেশন, রাইট। হ্যাঁ, এইটা বেসিক্যালি ব্রাদারহুড সেন্সেশন। যারা সোশ্যাল, ধরেন আমি সোশ্যাল না, আমি কোথাও যাই নিজে নিজে পরিচিত হতে চাবো না, কিন্তু আমি যদি সোশ্যাল হতাম তাহলে আমি আসেন ভাই একটু মোসাফা করি, বলি না? আসেন ভাই একটু ইয়ে করে। আমার একটা পেশেন্ট আছে, সে আসার সময় আগে একটা মিষ্টি হাসিতে আগে মোসাফা করে, আসেন একটু মোসাফা করি। আমরা কি করি? আমরা হাতটা বাড়াই দিই, সে বলে না আসেন একটু মোসাফা করি। তো এগুলো হলো সোসিয়াবিলিটি। আমাদের রুব্রিক্স আছে কি? সোসিয়াবিলিটি, আমি রুব্রিক্স দিয়ে দিচ্ছি, সোসিয়াবিলিটি। আর কি? ব্রাদারহুড সেন্সেশন। ব্রাদারহুড সেন্সেশন এই টাইপের পারসন, এই টাইপের পারসন যে কোনো পরিস্থিতিতে আপনি ছেড়ে দেন, ইজিলি আপনার সাথে কথা বলা শুরু করে দিতে পারবে, সেটা মহিলা হোক ছেলে হোক, দেখা দেখি নাই। এরা কি ইজি কনভারসেশন করতে পারে। ভালো করে বুঝেন, এই পারসন গুলা ইজি কনভারসেশন করতে পারে। আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, কনভারসেশন ইজি টু স্টার্ট উইথ আদার। কনভারসেশন ইজি টু স্টার্ট উইথ আদার। রেকর্ডিং চালু করলাম কিনা? ইজি টু, লিখে নেন এটা, ইজি টু স্টার্ট উইথ আদার। খুব সহজেই তারা শুরু করতে পারে। দেখেন এই মহিলা কিন্তু বারবার এরকম এই ইয়েগুলো বারবার আসবে, আমি বলতেছি। আর কি হয়? আর এই পার্সন গুলোর মনের মধ্যে আমরা এগুলো রুব্রিক্স জানতে চাই যে এইটুকুর মধ্যে কি কি রুব্রিক্স আসতে পারে। আর যেটা হতে পারে সেটা হতে পারে, এটা এক ধরনের ডেলুশন। সে মনে করে যে আমার আশেপাশে যারা আছে সবাই আমার ব্রাদার, সবাই আমার ফ্রেন্ড, সবাই আমার, আমি সবার সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ, এটা তাদের একটা ধারণা। এখানে এই রুব্রিক্সটাও ফিট হতে পারে, সেটা হলো ডেলুশন ফ্রেন্ডস সারাউন্ড বাই ফ্রেন্ডস বিইং। ডেলুশন সারাউন্ড বাই ফ্রেন্ডস বিইং, আমার চারিপাশে আমি বন্ধু দিয়ে ঘেরা, এরকম আসতে পারে। এই ছোট্ট একটা কনভারসেশনের মধ্যে দেখেন আমরা কতগুলো রুব্রিক্স আনতে পারি। তো যাক, আমরা রুব্রিক্স শেখাটা আমাদের মুখ্য না, আমাদের মুখ্য মেডিসিনটাকে বোঝা। যেহেতু আমরা মেডিসিনটা অলরেডি বুঝে ফেলেছি, পড়ে ফেলেছি, এখন আমার পেশেন্ট আমার চেম্বারে আসলে আমি কিভাবে কেস টেকিং করব এবং কিভাবে মেডিসিনটা সিলেক্ট করব, সেটাই আজকের এই কেস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তো পেশেন্ট বলছে এটাই আমার সমস্যা, প্রথমে এগুলা হাত থেকে বের হয়, ধীরে ধীরে এগুলা পায়ে উঠছে। গত মানে কুরবানি পরে এগুলো বের হওয়া শুরু হয়, গত বছরের কুরবানির পরে এগুলো বের হওয়া শুরু হয়। আমি মনে করেছিলাম যেহেতু আমি গরুর মাংস খেয়েছি, অ্যালার্জির কারণে এরকম হয়েছে। এগুলো রক্ত জমাট বেঁধে হয়েছে। দেখুন দেখুন, এই যে দেখুন, আবার কাপড়টা ছেড়ে
আবার দেখাচ্ছে তার ঢাকা জায়গাগুলো, যে আমার ঢাকা জায়গাগুলো যেগুলো খোলা থাকে এই জায়গাগুলোতে নাই, এই ঢাকা জায়গাগুলো এই পর্যন্ত আমার জামা, এই দেখেন এখান থেকে আছে, এভাবে আবার দেখাচ্ছে। তাহলে কমিউনিকেটিভ পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমি তাকে বললাম যে এগুলোর কি কম বেশি আপনি বুঝতে পারেন, মানে কখনো বাড়ছে বা কখনো কমছে এরকম কিছু? বলে জি জি জি, এটা আমার মনে হয় আমার অফিসের সাথে রিলেটেড। বৃহস্পতিবার থেকে এগুলো বাড়ে, বিশেষ করে পায়ের গুলো বাড়ে, এরপরে শনিবার থেকে বা রবিবার থেকে ধীরে ধীরে কমতে থাকে। গতকাল মানে সে আসছিল সম্ভবত রবিবারে অথবা শনিবার, আমার ঠিক মনে নাই, বলতেছে গতকাল আমার সারা পা ভর্তি হয়ে গেছে। সোম মঙ্গল বুধ ঠিক ছিল, একদম ভালো ছিল, বৃহস্পতিবার থেকে ওঠা শুরু হয়েছে, একদম শনিবার বিকাল পর্যন্ত এগুলো ভর্তি ছিল। তো গতকাল তো পুরা ছেয়ে গেছিল। আমি বললাম এছাড়া আরো কোনো প্রবলেম? হ্যাঁ, আমার খুব ঘন ঘন ইউটিআই এর প্রবলেম হয়। ইউটিআই মানে বুঝেন তো, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, প্রস্রাবে যে জ্বালা পোড়া হয়। তো রোগী বলছে যে এর আগে এগুলো চুলকাতো না, এগুলো চুলকাতো না, কিন্তু এখন জ্বালা করে সাথে সাথে চুলকায়। তো আমি যখন বেশি চুলকাই তখন ল্যাক্টোক্যালামাইন ব্যবহার করি। এটা মাথার মধ্যে রাখবেন, ল্যাক্টোক্যালামাইন হচ্ছে একটা ক্রিম, এটা আমি আপনাদেরকে টিপসটা দিয়ে রাখি। যখন কোনো উদ্ভিদ কোনো ইরপশন টাইপের হয়, তাই বলে আবার সোরাইসিস বা এক্সিমা এই ক্ষেত্রে বলতেছে না, যেমন ধরুন পক্স উঠলো, সামার বয়েল উঠলো, যেগুলো জলে এবং চুলকায়, সেই জায়গাগুলোতে যদি ল্যাক্টোক্যালামাইন ক্রিম যেটা ন্যাচারাল সেটা আপনি ব্যবহার করেন, চুলকানের ইয়েটা সাময়িকভাবে উপশম হয়। আমরা সাধারণত পক্স যাদের ওঠে তাদেরকে আমাদের ওষুধের সাথে সাথে ল্যাক্টোক্যালামাইন সাজেশন করি। কেন সাজেশন করি? পক্সে হয় কি, চুলকায়, ইচিংটা হয়, ইচিং এ যখন ওটা গালায় দেন তখন ওটা দাগ হয়ে যায়, কিন্তু ল্যাক্টোক্যালামাইনের আবরণ যদি দিয়ে দেন ওটা চুলকাবে না। তো না চুলকানো যদি না হয় তাহলে তো ওই জায়গাগুলোতে দাগ পড়বে না, মানে দাগটা হয়তো সেকেন্ডারি ইনফেকশনের কারণে। তো ল্যাক্টোক্যালামাইন এটা প্রোটেক্ট করে। তো এটা আপনারা মাথায় রাখবেন, নোট করে নিতে পারেন, ল্যাক্টোক্যালামাইন, এটা ক্রিম পাওয়া যায়, তো লোশনের মতো আর কি। তো তিনি বলছেন যে সাথে সাথে আমার অন্তত কমপক্ষে 15 দিন থেকে আমি অ্যালোপ্যাথি ডাক্তারের দেওয়া ওষুধগুলা খাচ্ছি। এই ধরনের এই ইরাপশন গুলো আমার পেটের দিকেও আছে, পিঠেও কিছু উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম, যেহেতু জব নিয়ে কথা বললো, আমি বললাম যে আপনি কি করেন, কোথায় জব করেন? তো উনি বলছেন যে আমি এখন কিছু করি না, গত মাসে জাস্ট জবটা কুইট করলাম। এখন আমি আসলে এক্সট্রিম টর্চারের মধ্যে ছিলাম। এই মহিলা কিন্তু একদম ওপেন বুক, মানে তাকে একটা প্রশ্ন করলে সে অনেক কিছু বিস্তারিত বলছে। আমার প্রশ্ন মানে আমি তো কিছু ফিল্টার করে আপনাদের সামনে উপস্থাপন করছি, ওনাকে অনেক বেশি প্রশ্ন করতে, অনেক কথা তিনি বলতেছিলেন। তা আমি বললাম যে অফিসে কি হয়েছে? তো বলছে যে তাদের কথাবার্তায় অতটা ম্যাচিউরিটি ছিল না, তারা আমাকে টর্চার করার জন্য মানে ভিন্ন ভিন্ন পন্থা বাহির করতো, এই জন্য আমি রিজাইন দিয়ে দিয়েছিলাম। এই 48 বছর বয়সে তো আমি বুঝতে পারি কে আমার সাথে গেম খেলছে আর কে কি করছে। আপনি তো অবশ্যই তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝে ফেলতে পারবেন। আমি বলে দিয়েছি বসকে যে আর হেসেল করেন না, আমি চললাম, টাটা বাই বাই, মহিলা বলছে। তো তার মানে কি, অফিসে তার উপরে টর্চার করা হয়েছে, তাকে অ্যাবিউজড করা হয়েছে, তাই না? তাকে অ্যাকিউজড করা হয়েছে। আমাদের এইখান থেকে দুইটা রুব্রিক্স আমরা চিন্তা করতে পারি। একটা হলো কার নেট ডাউন, আমার তো নেট ঠিক আছে। আমার কি ভয়েস যাচ্ছে না ঠিক মতো? ঠিক আছে স্যার, ঠিক ভিডিও আছে। দেখা যাচ্ছিল না স্যার কিছু হ্যাঁ? সময়ের জন্য। কি হলো সিয়াম? কিছু সময়ের জন্য ভিডিও দেখা যাচ্ছিল না। ও আমি ভিডিও, আচ্ছা ভিডিও দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, এখন তো যাচ্ছে। আমরা এই জায়গা থেকে এটা নিতে পারি, অ্যাবিউজ অ্যাগ্রাভেশন এলিমেন্ট ফ্রম, মানে এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ অ্যাগ্রাভেশন। আবার এটা কমপ্লিট সিডি মানে হচ্ছে কমপ্লিট ডাইনামিক্স থেকে এই রুব্রিক্সটা নেওয়া। এছাড়া ডেলুশন অ্যাকিউজড শি ইজ, এটাও নেওয়া যেতে পারে। তো বলছে যে মহিলা বলছে যে কিন্তু কয়েক মাস থেকে স্ট্রেসটা একদম টু মাচ হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে। আমি বললাম কিভাবে এগুলো শুরু হলো? তো তিনি বলছেন আমি একটা এনজিও তে কাজ করতাম, এর হেড অফিস টাঙ্গাইলে। নরমালি এনজিওর ব্রাঞ্চ অফিস গুলোতে এন্ট্রি লেভেলে চাকরি
শুরু করলে 10 থেকে 15,000 টাকার বেশি স্যালারি পাওয়া যায় না। আমার যেহেতু জব এক্সপিরিয়েন্স আছে, তাই আমি স্টার্টিং এই 50,000 টাকা স্যালারিতে জবটা শুরু করি 1 বছর আগে। কথা ছিল 1 বছর পরে জব পার্মানেন্ট হবে, তখন স্যালারি হবে 65,000 টাকা। তো আরো অনেক কথা বলতেছিল, তো মানে আমি আপনাদেরকে একটু ছোট করে বলি, মানে বিষয়টা সে কি বোঝাতে চাচ্ছে। পেশেন্টের কথা সারমর্ম হলো তার আইপিআর মানে আমরা কি বুঝি, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তাই না? তো আইপিআর বেসিক্যালি আমরা বুঝি যে আমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, হ্যাঁ, এই যে ইন্টারপার্সোনাল যে রিলেশন থাকে সেটার ইয়েতে, কিন্তু একটা পার্সনের জবটাও তো তার পরিবার, তাই না? আপনি জব করতেছেন, আপনি একটা হোমিও ফার্মেসি চালাচ্ছেন, সেখানে আপনার কর্মচারী আছে, ডিসপেন্সারিতে আপনার কম্পাউন্ডার আছে, বা আপনার অ্যাসিস্ট্যান্ট আছে, আপনার পিওন আছে, রিসিপশনিস্ট আছে, সেটাও কিন্তু একটা ফ্যামিলি। তাদের সাথে রিলেশনও কিন্তু মানুষের মনের মধ্যে ইফেক্ট ফেলে, সেখান থেকে আমরা মেডিসিন সিলেকশন করতে পারি। তো পেশেন্ট এনজিওতে জব করে, যখন তার চাকরি শুরু করে তখন সে 50,000 টাকার চুক্তিতে চাকরি শুরু করে, এবং কথা ছিল যে 1 বছর পরে তার জবটা পার্মানেন্ট হবে, স্যালারি 65,000 টাকা হবে। তো ইন দ্য মিন টাইম এই এনজিওর যিনি ইডি ছিলেন, ইডি মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর, মানে ইডি কে প্রধান ধরা হয়, প্রধান তো চেয়ারম্যান থাকে, কিন্তু ইডি হচ্ছে সর্ব ক্ষমতার অধিকারী। হ্যাঁ, ইডির আন্ডারে আরো তার বডি থাকে, ট্রাস্টি মেম্বার থাকে, এরকম মেলা কিছু থাকে আর কি। এটা এক এক এনজিও এক একটা অর্গানোগ্রাম আছে। তো এনজিওর যিনি ইডি তিনি মারা যান। মারা যাওয়ার পরে তার এনজিওর ট্রাস্টি ছিলেন তার এক ছেলে, সে হচ্ছে ভারপ্রাপ্ত ইডি হয় আর কি, দায়িত্ব পায়। তো এই নতুন ইডিটা ছিল বেসিক্যালি খুব কিপটা টাইপের, এবং খুব মানে একটু কেওয়াটিক, মানে কঠোর টাইপের। তো প্রথম থেকেই সে যে কাজটা করলো, শুধু এই রাজশাহী অফিস না, আরো যে ব্রাঞ্চ অফিস গুলো আছে, তাদের যে বড় বড় যারা দায়িত্বশীল পদস্থ কর্মকর্তা আছে, তাদের ছুটি কমায় দিল, এই মহিলারও ছুটি কমায় দিল। ধীরে ধীরে ছুটির দিনগুলোতেও দেখা যাচ্ছে এক্সট্রা কাজের প্রেশার বাড়িয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে 5টার সময় অফিস শেষ হওয়ার কথা, বাড়ি ফিরতে ফিরতে 8টা-9টা বেজে যায়, মানে ব্যাংকের মতন অবস্থা। আর তাদের বিভিন্ন কাজকর্মে ভুল ত্রুটি তো ধরতেই থাকে, ছোটখাটো জিনিস নিয়ে তাদেরকে কথা শোনায়। এবং ওই ভদ্রলোক ঢাকায় থাকে, সে ফোনে সব সময় একদম সব ব্রাঞ্চকে, সে তার কাজই হলো নজরদারিতে রাখে ফোন করে করে। তো সবকিছুতেই যে মানে যারা একদম উচ্চ পদস্থ তাদের না, প্রত্যেকটা ব্রাঞ্চের প্রত্যেককেই মানে সে ওরকম করে রেখেছে। তো আবার এই মহিলার সাথে তার যেটা ইয়ে হচ্ছে, সে তো মহিলাকে মানে পিঞ্চিং করছে, ঝামেলা করছে। আবার এই এনজিও চালানোর যে গভর্নিং বডি আছে, যে ট্রাস্টি বোর্ড আছে, সেই পার্সন গুলার কাছেও যাতে মহিলার সুনাম নষ্ট হয়ে যায় তার যাবতীয় বন্দোবস্ত মানে তিনি করে ফেলেছেন, বিভিন্ন ভাবে তাকে ইয়ে করেছে। তো মহিলা বলছে যে কোনো একটা ইমেল করতে গেলেও তার কাছ থেকে ফোনে পারমিশন নিতে হয়, যেন সে হলো একদম মানে আমাদের মূল ট্রাস্টির মূল একদম সবার বস, আর আমরা হলাম তার একদম কেনা গোলাম। তো আমাকে ডোনারকে কল করতে হয়, ফলো আপ দিতে হয়, ফিডব্যাক দিতে হয়। এখন ওই ডোনারের কাছেও কিছু করতে হলে তার কাছে পারমিশন নিয়ে আমাকে করতে হবে। তো আমি বললাম আপনি কি সেটা করতে চান না বা করতে পারেন না, না কি ডোনারের সাথে এই বিষয়টা? তখন সে বলছে যে আমি তো সেটা পারি, কিন্তু আমাকে তো তার কাছে পারমিশন নিতে হয়। তার ফ্যামিলির সদস্যরা ওই ক্ষমতাসীন দলের ওই ওখানকার মন্ত্রীর সাথে খুব ক্লোজ, আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছি না, বাদ দেন, এই কথা বাদ বললে তিনি একদম চোখটা বন্ধ করে নিলেন, একদম এইভাবে চোখটা বন্ধ করে নিয়ে এই যে যাক বাদ দেন বলে আমাকে দিকে খেয়াল করেন, জাস্ট এরকম করে থাক বাদ দেন, চোখ বন্ধ, বাদ দেন, ঠিক আছে, জাস্ট এরকম করে ইয়ে করলেন, মানে বললেন। তো এবার তিনি বলছেন লেট আস কাম টু দ্য পয়েন্ট, চোখ কিন্তু বন্ধ, যে আমরা আমাদের মূল কথায় ফিরে আসি। তো আমি বললাম যে আপনার কি এই রুলিং পার্টির সাথে মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে কি কোনো প্রবলেম আছে? না না না, মোটেই প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক। পেশেন্ট বলছে যে স্টুডেন্ট লাইফে আমি এই দলেরই আমি ছাত্র সংগঠন করতাম, সে অনেক আগে
আমার সে সময় আমি করতাম। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এই সরকারের পিরিয়ডে অনেক সুযোগ সুবিধাও নিতে পারতাম কাউসার। দেখেন আবার বলছে কাউসার, সে আমার বড়, ঠিক আছে 4-5 বছরেও বড়, ঠিক আছে, কিন্তু আমি তো ডাক্তার। হ্যাঁ, কিন্তু সে কিন্তু আমাকে মানে অবজ্ঞা ইয়েতে করছে না। সে ওই যে সোসাবিলিটি, ওই যে রুব্রিক্স গুলো দিয়েছি, ব্রাদারহুড সেন্সেশন, ফ্রেন্ডস সারাউন্ড বাই, কনভারসেশন ইজি উইথ স্টার্ট, এই। হ্যাঁ, আপনি ভেবে দেখেন কতজন পেশেন্ট আপনার চেম্বারে এসে এইভাবে আপনার নাম ধরে ডাকবে, একবার ভাবেন। আপনি গত 1-2 মাসে কয়জনকে পেয়েছেন? সবাই কি করে না। তিনি বলছেন, তিনি প্রথমে কি বললেন যে আপনার নাম, আপনি কি কাউসার, আপনি কি কাউসার? আমি বললাম হ্যাঁ কাউসার। কি খবর কাউসার, কেমন চলছে? এই যে এই টাইপের। প্লাটিনা হলে কি বলতো, প্লাটিনা হলে এক ধরনের মানে কি বলবো, একটা অবজ্ঞা ফিলিং থাকতো, হ্যাঁ ডক্টর কাউসার, হ্যাঁ ডক্টর কাউসার, বা এই টাইপের একটা ইয়ে করে প্লাটিনা কিন্তু ইয়ে করে, নাম প্লাটিনাও নাম ডাকে, নাম ধরে ডাকে। অনেক সময় ফসফরাসকেও দেখা যায়, কিন্তু ফসফরাস চালাক তো ইয়ে না, প্লাটিনা কিন্তু নাম ধরে ডাকে। তো যাক, মহিলা ট্রাস্টি মেম্বারদের দ্বারা টর্চারের শিকার। হ্যাঁ, এবং তার কথা বলার স্টাইল, আবার সে ইংরেজি কথা বলতেছিল, এবং মানে অন্যরকম ইয়া। আর তার বস আবার এই বিষয়গুলো নিয়েই তার প্রবলেম ধরতো, যে সে কিভাবে কথা বলে, ইংরেজি ভালো হয় না নাকি, তারপরে কাজ করার ধরন। তাকে তো নাকি বলছিল যে আপনি খুব স্লো কাজ করেন, আপনার মধ্যে কাজের প্রতি অত সিনসিয়ারিটি নাই, একটা অবজ্ঞা অনীহার বিষয় আছে, এরকম তাকে বলতেছিল। তো পেশেন্ট বলছে যে এসব কিছু শুরু হয়েছে এই সেপ্টেম্বর থেকে। হ্যাঁ, এই গত বছর সেপ্টেম্বর থেকে। আমি জাস্ট 1 বছর পার করলাম জবে। এখন কথা অনুযায়ী আমার স্যালারি বাড়াতে হবে, কমপক্ষে 10 থেকে 15,000 টাকা আমার বাড়বে। হ্যাঁ, যেমনটা জবের সময় আমার টার্মস এন্ড কন্ডিশন ছিল। তো গত কোরবানি ঈদের সময়কার কথা বলছি, এই ঈদের আগে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। নতুন ট্রাস্টির ঝামেলা তখন থেকে আমার সাথে শুরু হয়েছে। তো যদি অথরিটির সাথে ঝামেলা হয়, তাহলে আমরা কি রুব্রিক্সের কথা ভাবি? ডিফাইন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ, ডিফাইন্ড। আমরা নি ডিফাইন্ড। অথরিটির বিরুদ্ধে সে যখন কি করে, বিদ্রোহ করে, তখন সেটা হয় ডিফাইন্ড। আর ফাইট ওয়ান টু বি, ঠিক আছে, এটাও আমরা এই জায়গা থেকে পাই। মানে বিষয়টা হলো যে নতুন যে ট্রাস্টি আসছে, সে এসে তার ছুটি কমাই দিল। সে বাইরে কোথাও যেতে চাচ্ছিল, ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে, সেটাও সে একদম ডিনাই করে দিয়েছে, নাম মঞ্জুর করে দিয়েছে। পেশেন্ট বলছে যে আমাদের হেড অফিস বন্ধ, আমাদের ব্রাঞ্চে তখন মেজর কোনো কাজ ছিল না, বা সেরকম আর্জেন্ট কোনো কাজ নাই। তো আমি ট্রাস্টিকে বললাম যে ঈদের পরে আমাকে 2 দিন এক্সট্রা ছুটি দিতে হবে। ট্রাস্টি বললো কেন? আমি বললাম যে আমার পরিবারের সাথে আমি সময় কাটাতে চাই। ট্রাস্টি বললো কেন? তো আপনি কাজের সময় আপনার ফ্যামিলিকে ভুলে যান, কাজের সময় আপনি ফ্যামিলিকে ভুলে যান। আমি বললাম যে এই অফিসে জয়েন করার পর থেকে আমি একদিনও ছুটি নিইনি, আমি তো মনেই করতে পারছি না যে কবে আমি লাস্ট ছুটি নিয়েছিলাম। ট্রাস্টি বললো এই তো কি বললেন, গত রমজানেই তো আপনার 3 দিন ছুটি ছিল, আপনি তো ছুটি খেয়েছেন। আমি বললাম আমি তো ফ্যামিলির সাথে সময় দিতে পারছি না। ট্রাস্টি বললো আপনার ফ্যামিলি বলতে কি বুঝাচ্ছেন? আমি বললাম যে রমজানের সময় আগের দিন চাঁদ রাত পর্যন্ত তো আমি অফিস করেছি 8টা পর্যন্ত, তারপরে আবার ঈদের 2 দিন পরে আমি আবার জয়েন করেছি। কুরবানি ঈদের পরে বিদেশ থেকে আমার ননদ আসবে, আমি ভেবেছিলাম, আমরা ভেবেছি, প্ল্যান করেছি যে তাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। তিনি বলছেন তো কি হয়েছে, তিনি আসবেন, তাকে এখানে সময় দেন, বাইরে যাওয়ার দরকার কি? আমি বললাম যে আমার পুরো পরিবারও বাইরে যাবে, এর জন্য সবকিছু ফিক্সড করে ফেলেছি। না আপনার ছুটি হবে না, আপনি ছুটি পাবেন না। তো কথোপকথনের এক পর্যায়ে আমার ধৈর্য আমি হারায় ফেলি, এবং আমি বললাম যে ঈদের পরে আমি আর অফিস আসবো, ঈদের পর থেকে আমি আর অফিসে আসবো না, আমি তাদের সাথেই যাব। তিনি বস বলতেছেন যে না আপনি যেতে পারবেন না, আপনার ছুটি নাই। আমি বললাম যে আপনি পছন্দ করেন না না করেন, আমি যাবই, আমি আমার ফ্যামিলির সাথে থাকবো, আমি তাদের সাথে 2 দিন কাটায় আসবো, আমার কাছে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট।
আপনার কাছে সেটা হোক আর না হোক, ভালো করে আমার কথাগুলো শোনেন, একদম রুগীর কথা। আমার কাছে আমার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট, আপনার কাছে সেটা গুরুত্ব থাক আর না থাক। তাহলে আমরা কি ডিফাইন ফাইট 1 2 3 পেলাম। তারপরে কি হচ্ছে, সে কোম্পানি ডিজায়ার, ফ্যামিলি অফিস, তার খুব ক্লোজ ননদ, নিজের বোন না কিন্তু ননদ, হাজবেন্ডের বোন, তার ক্লোজ, সে আসবে, তার কোম্পানি পেতে সে অফিস, যে অফিস তাকে স্যালারি দিচ্ছে এখন 50,000 টাকা করে, সেই স্যালারি আলা অফিসটাও সে পরিত্যাগ করতে পারছে। তাহলে কিরকম মেন্টালিটির পার্সন চিন্তা করেন, আমি আপনি কি পারবো? এই রুব্রিক্স গুলো আমরা চিন্তা করতে পারি, আমি দিয়ে দিলাম, এগুলো নোট করে নেন। তো এই মেডিসিনটা আমরা যে মেডিসিন আলোচনা করছি প্যাসাজ ডোমেস্টিকাস, আমি তো আপনাদেরকে প্রুভিং এর যে আর্টিকেলটা দিয়েছি সেখান থেকেও সারাংশ পড়াইছি, আমি বলেছি কেস টেকিং, আমার কেসও মনে হয় দুইটা শেয়ার করেছি। আমি এই মেডিসিনটা আপনাদেরকে কিন্তু আসলে এই ক্লাসগুলো আজকেটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, এই ক্লাসটা আমি নিলাম এই মেডিসিনের ক্যারেক্টারটা বোঝানোর জন্য। এটা কি এই মেডিসিন এতদিন ধরে এই 4টা-5টা ক্লাস করে আপনাদের কি মনে হলো? এই মেডিসিনকে যদি আমরা একটা কথায় যদি ডিসক্রাইব করতে চাই, এই মেডিসিনটা কিসের রিমেডি, কি টাইপের রিমেডি মনে হয়? একজন বলেন দেখি, কুইক বলে ফেলেন। স্যার এটা তো প্যাসার ডোমেস্টিকই মনে হচ্ছে স্যার। না, যে তার প্যাসাডোমিস্টিকাসই তো, গিট আমি তো বললাম যে প্যাসাডোমিস্টিকাসই, এই কেসটাও প্যাসাডোমিস্টিকাস, কিন্তু প্যাসাডোমিস্টিকাসটা কিসের মেডিসিন? এটা তো ফ্যামিলি ইয়া স্যার, এক্স্যাক্টলি যে ফ্যামিলি ফ্যামিলি। মেডিসিন। এটা মনে রাখবেন, ফ্যামিলি পার্সনদের মেডিসিন হলো প্যাসাডোমিস্টিকাস। আরো আছে কিন্তু এর ইয়েটা আমি ডিডি করে দিব যে একটা ইয়েতে, এর জায়গাটা হলো এটা, প্যাসাডোমিস্টিকাসের ইয়ে মেডিসিনটাই হলো ফ্যামিলি মেডিসিন। অসংখ্য ধন্যবাদ আনিস ভাই, আপনি খুব সুন্দর বলেছেন। তো বস একদম রেগে ভায়োলেন্ট হয়ে গেলেন, রেগে একদম ফায়ার। তিনি আমাকে বললেন যে হাউ ডিয়ার ইউ স্পিক লাইক দিস, হ্যাঁ আমি একজন ট্রাস্টি, আপনাকে আমার টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে। আমি যদি আপনাকে 7টার সময় কাজে আসতে বলি, 9টা পর্যন্ত কাজ করতে বলে আপনাকে তাই করতে হবে। তো এই জন্য আমি চাকরিটা ছেড়ে দিই, কারণ এটা ছিল আমার ফ্যামিলি ম্যাটার্স, এটা ছিল আমার ফ্যামিলি ম্যাটার্স। এবার মেডিসিন মিলে যাচ্ছে, প্যাসাডোমিস্টিকাস, এটা ছিল আমার ফ্যামিলি ম্যাটার্স। তো আমি বুঝতে পারলাম এটার কোনো সলিউশন হবে না, আমি চাকরিটা ছেড়ে দিলাম। পেশেন্ট বলছে কাউসার বিশ্বাস করেন আমি 2 তারিখ না 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 আমি 31 তারিখে চাকরিটা ছেড়ে দিই। কিভাবে কথা বলতেছে, সোসাবিলিটিটা দেখেন, কনভারসেশন ইজি টু স্টার্ট উইথ ইচ আদার, কিভাবে সে আমার সাথে কনভারসেশন করে আগাচ্ছে। পেশেন্ট বলছে আই এম ভেরি সরি কাউসার, আমি আপনার অনেক সময় নিয়ে নিচ্ছি, আপনাকে মনে কষ্ট দিচ্ছি। আমরা না, ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আপনি বলেন, আমি আপনার কথাগুলো শুনছি, আপনার এই কথাগুলো থেকেই আপনার এই প্রবলেম সলিউশনের জন্য হেল্প হবে, আমার মেডিসিন সিলেকশনে হেল্প হবে। পেশেন্ট বলছে বিলিভ মি কাউসার। এরপরে আমাকে সে 3-4বার, সে মানে তার বস, সে 3-4বার ফোন দিয়েছে, কিন্তু আমি তাকে রেসপন্স করিনি। পেশেন্ট বলছে আরো যে আমার নেচারটাই আলাদা, আমি প্রতিশোধ নিতে পারি না, আমি এইগুলোকে এক্সপ্রেস করতে পারি না, মানে আমার রাগটা এক্সপ্রেস করতে পারি না, আমি জাস্ট সাপ্রেস করে ফেলি রাগ এবং আমার ফ্রাস্ট্রেশনকে আমার ভেতরে রাখি। জবের কথা হলো, আরো কিছু কথাবার্তা হলো, আমি এবার বললাম যে আপনি যদি আপনার ফ্যামিলির কথা শেয়ার করতে চান তো বলতে পারেন। তো পেশেন্ট সরাসরি বলছে যে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্কটা ভালো না। তো এই আমি দেখেন কথা বলতে বলতে মাঝে মাঝে চোখ বন্ধ করি, আপনারা খেয়াল করছেন কিনা, এই পেশেন্টও এরকম কথা বলতে বলতে একটা পর্যায়ে যখন হাজবেন্ডের কথা বললাম, আমার সাথে আমার হাজবেন্ডের সম্পর্কটা একটা অত ভালো না, চোখটা পুরো বন্ধ। মানে যে জিনিস নিয়ে তার কষ্ট হচ্ছে বা ঝামেলা মনে হয়, তখনই সে চোখটা বন্ধ করে ফেলে। হ্যাঁ, চোখটা বন্ধ করে এক ধরনের অ্যাকসেপ্টেন্স তার মধ্যে চলে আসে। এটাকে এবং সে কি বললো যে আমার হাজবেন্ডের সাথে, এটা তো সে এনিয়ে বেনিয়ে অনেক কথা বলতে পারতো, আজকে আমার একটা পেশেন্ট আসছে, আমি একটা কথাও তার মুখ থেকে বাইর করতে পারলাম না, ইগনেশিয়া ছিল,
একটা কথাও, মানে হাজবেন্ড নিয়ে তার কোনো কথাই আমি বাইর করতে পারলাম না, বললোই না, বম মারলো, একটা শব্দ বাড়াচ্ছে না। তো এই পেশেন্ট একদম ট্রুথ, একদম টেলিং দ্য প্লেন ট্রুথ, একদম সত্য সুন্দরভাবে সাবলীলভাবে যা আছে সেটাই বলে দিল, টেলিং দ্য প্লেন। তো বলছে যে আমাদের রিলেশনটা এখন খুব খারাপ পর্যায়ে গেছে। আমি বাসা থেকে ফিরে যখন অফিসের বিষয়টা তার সাথে শেয়ার করলাম, এটা শোনার পরে সে আমার পক্ষে দাঁড়ানোর পরিবর্তে সে বলল, হ্যাঁ তোরই সবকিছু চলবে, তুই নিশ্চয়ই ভুল করছিস, তোরই তো মেলা চুলকানি। আবার সে বলছে, আমি জানি তো তুই কি করতে পারিস আর কি পারিস না, আমি তো জানি তুই কি পারছিস আর কি করছিস। হাজবেন্ড এই কথাটা বলছে। একটা মেয়ে বসের সাথে ফাইট করলো, করে এসে হাজবেন্ডকে যখন বললো, হাজবেন্ড কি করলো, তাকে উল্টা গালমন্দ, তোরই ভুল, তুই তুই করছিস, তোরই দোষ, নিশ্চয়ই তুই ভুল করেছিস, তোরই মেলা চুলকানি। তাহলে এইখান থেকে আমাদের অনেকগুলো রুব্রিক্স আমরা চিন্তা করতে পারি। তার লাভ ভালোবাসার জায়গা হাজবেন্ড, সেখান থেকে সে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, সে হাজবেন্ডকে কথাগুলো বলে একটু খোলাসা হতে চাইলো, তাহলে সেখান থেকে আমরা নিতে পারি লাভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট ফ্রম কোয়ার্লিং আসতে পারে, ডিসকর্ড ঝগড়া বিবাদ আসতে পারে, অ্যাবিউজ আফটার বিইং সেটাও আসতে পারে, রিপ্রোচ ভৎসনা, হাজবেন্ড কি করলো ভৎসনা দিল, তোরই দোষ, তুই তো এগুলা করেছিস, তোরই চুলকানি মেলা, তোরই জন্য এরকম হয়েছে, রিপ্রোচ ভৎসনা, তাই না, খোঁচা মারলো। এখান থেকে এইগুলো চিন্তা করতে পারি। তো আমি তাকে বললাম, এই শোনো, আমি একটা স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আসলাম, প্লিজ আমার সাথে উল্টাপাল্টা কথা বলো না। আমার হাজবেন্ডও বললো, তোর মধ্যে এগুলো সহ্য করার ক্ষমতা থাকা উচিত। তো আমি বললাম, তুমি এগুলো ভুলে যাও, যা হওয়ার হয়ে গেছে। এই কথাগুলো বলতে বলতে মহিলাটা আবার চোখ বন্ধ করে ফেললো, মানে আবার কষ্টগুলো তার মনের মধ্যে আসছে, চোখ বন্ধ করে ফেললো। তো এ পর্যায়ে যেহেতু মহিলাটা অনেক কথা বলতেছিল, আরো কথা বলতেছিল, আমি তাকে একটু থামাই দিয়ে বললাম যে আপনার লাইফে সবচেয়ে বেশি ডিস্টার্বিং এলিমেন্টটা কি, সবচেয়ে বেশি আপনি কি থেকে সবচেয়ে বেশি ডিস্টার্ব ফিল করছেন। পেশেন্ট বলছে, আমি এত খারাপ বোধ করছি, আমি আসলে খুব খারাপ বোধ করছি, আমি এই সিচুয়েশনটাকে নিজে নিজে হ্যান্ডেল করতে পারছি না, এটাই আমার খারাপ লাগা বলে আবার সে চোখটা বন্ধ করে নিল। বন্ধ করে নিচ্ছে কারণ ওই কষ্টটাকে সে থামায় নিতে চাচ্ছে, চোখটা বন্ধ করলে সে একটু প্রশান্তি পাচ্ছে। রুব্রিক্স কি, ক্লোজিং আই এমএল, ক্লোজিং আই এমএল, ঠিক আছে। তো আমি ফিল করি, আমি কেন এগুলো গায়ে লাগাই, কেন এগুলো যেতে দিতে পারি না, আমার তো এগুলো ভিতরে ভিতরে খেয়ে ফেলছে, কেন আমি আমার ইমোশনকে ম্যানেজ করতে পারি না। আমি এখন কাউসার সব সময় জানি আমার বসের তো আমি কোনো পরিবর্তন করতে পারবো না, সাথে সাথে আমি আমার হাজবেন্ডকেও হ্যান্ডেল করতে পারবো না, আমার কাছে এই চ্যাপ্টারটাও ক্লোজ করতে হবে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমি নিজেই নিজেকে হ্যান্ডেল করতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি কেন নিজে নিজেকে এই সমস্যাগুলো ভেতর থেকে হ্যান্ডেল করতে পারতেছি না। দেখেন সে কি কথাগুলো বললো। প্রথম দিনে যে কেসটা শেয়ার করে আমি মেডিসিনটা শুরু করেছিলাম, ওই মহিলার কথা মনে আছে? ওই মহিলাটা কি হাজবেন্ডকে দোষ না দিয়ে বা না করে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছিল, তাই না? এই মহিলাও কিন্তু সেম, বসকেও আবার হাজবেন্ডকেও সে কিন্তু তাদের পরিবর্তে সে নিজেকেই জাস্টিফাই করতেছে। হ্যাঁ, সে বলছে যে আমি কেন এই ইমোশন গুলাকে ট্যাকেল করতে পারছি না, এটা কিন্তু রিপ্রোচিং না, সে নিজে নিজেকে অ্যানালাইসিস করার চেষ্টা করছে, আমি কেন কন্ট্রোল করতে পারতেছি না, আমি কেন আমার ইমোশনে টেক কেয়ার করতে পারছি না, ঠিক আছে। তো পেশেন্ট আমাকে বলছে যে এগুলো কেন আমাকে এত কষ্ট দিচ্ছে আমি বুঝতে পারছি না, এজন্য আমি বেশ কিছুদিন থেকে ঠিক মতো ঘুমাতে পারছি না। আর ওই যে ইনসোমিয়া অ্যালোপ্যাথির প্রেসক্রিপশনে কিন্তু ছিল। তো তিনি বলছেন যে আর এটা নিয়ে আমার মনের মধ্যে এমন ঘুরপাক খাচ্ছে যে আমি এগুলোকে কিভাবে হ্যান্ডেল করব, আমি কিভাবে নিজেকে সামলায় রাখবো এবং সবকিছু মানিয়ে নিয়ে চলবো। লিটারালি কাউসার, আমি দূরে কোথাও আমার থেকে দূরে চলে যেতে চাই, আমি নিজের জন্য কিছু সময় বের করতে চাই, যেটা আমি করতে পারছি না। তিনি আবার বলে চোখটা বন্ধ করে নিলেন। দেন ক্লোজিং আই এমএল বারবার কিন্তু ফিজিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার সে বলছেন এনিওয়ে বাদ দেন, খুব বোকার মতো লাগে এগুলো ভাবলে,
কিন্তু এগুলো তো এরকমই। হ্যাঁ, এই বিষয়, এই জায়গাটা হলো পেশেন্টের উইলস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। সে যেটা বুঝছে, তার আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি। তো আমি তাকে বললাম যে এই বিষয়গুলা কি আপনার মানে এটা কি আপনার মেন্টাল হ্যারাসমেন্ট মনে করছেন? আপনি কি আপনার বসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে চান? পেশেন্ট বলছেন, আমি কিছুই করব না, আমি ক্ষমাও চাইবো না, আমি তাকে ক্ষমা করে দিলাম। হ্যাঁ, এবং আমি যেমনটা আছে সেটা নিয়েই থাকতে চাই, আমি কিছুই করব না। ভালো করে বুঝেন, কথার মধ্যেই অনেক কিছু লুকায় আছে। আমি কিছুই করব না, যাক আমি তাকে ক্ষমা করে দিলাম। কারা ক্ষমা করতে পারে? কে? ক্ষমা করাটা হচ্ছে কি, আমাদের কোরআনেও আছে, তাই না? প্রত্যেকটা ধর্মই বলে ক্ষমা করে, ন্যাচারাল একটা প্রবৃত্তি, ক্ষমা করতে হবে। হ্যাঁ, তো এই যারা ক্ষমা করতে পছন্দ করে, ক্ষমা করে, সেটা হলো নেচার লাভস। আমাদের রুব্রিক্স আছে ফরগিভিং, ইজি টু ফরগিভ, অ্যাকসেপ্টিং থিং অ্যাজ দে আর। আমি যেটা আছি সেটা নিয়েই থাকতে চাই, আমি যেমনটা আছি সেটা নিয়েই থাকতে চাই। ঠিক আছে, আমি কারো বিরুদ্ধে কেস ফাইল করতে চাই না, আমি শান্তিপূর্ণভাবে থাকতে চাই, আমি শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী, কিন্তু আমি নিজে ক্ষমা করতে পারছি না। আমি আমি তাদের ভুলে যেতে চাই। কাউসার, আমার জীবনে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে অনেক চিন্তা করেছি, অনেকগুলা চ্যাপ্টার তো আমি ক্লোজ করে ফেলেছি, তাদের চলে যেতে দাও। আবার চোখ বন্ধ করে ফেললে নিজের মধ্যে শান্তিও পেতে চেয়েছি, নিজেকে অন্য কোনো কাজে বিজিও রাখতে চেয়েছি। তার মানে মূল কথা কি, যে সে যেটাকে কষ্ট পেয়েছে, চোখ বন্ধ করে নিয়েছে, চলে যেতে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। এই প্রত্যেকটা বিষয়গুলাই তার স্টেটমেন্ট আসছে। ক্লোজিং আই, হেল্পলেসনেস ফিলিং, এখন কি করব। হ্যাঁ, এই জন্য সে নিজেকে বিজি রাখতে চাই, বিজি মাস্ট কিপ। এই রুব্রিক্স গুলো কিন্তু এই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি। তো পেশেন্ট বলছে, এখন তো বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের জন্য তো পরিকল্পনা করতে হয়, কখনো কখনো নিজেদেরও কিছু কিছু পরিকল্পনা থাকে, আমরা সেগুলোতে ইনভলভ হই, কারণ আমরা অন্য কিছুতে চিন্তা করতে চাই না। আমাদের সামনে যে জিনিসগুলা থাকে, মানে পরিকল্পনা থাকে, সেগুলোতেই আমরা গুরুত্ব দিই। আমি এই নিয়ে 3টা এনজিওতে মোট 6 বছর কাজ করেছি। তারা আমার বেতন দিবে, আমি কাজ করব, আমার এক্সপিরিয়েন্সের উপরে তারা আমার স্যালারি নির্ধারণ করবে। আমার বন্ধু বান্ধব, আমার কলিগ যাদের সাথে আমি কাজ করেছি, তারা জানে এই এনজিওতে আমি প্রথম কয়েক মাস বিনা শ্রমে কাজ করেছি। তখন যে খরচগুলো হতো সেটা নিজের পকেটের টাকাতে খরচ করেছি, সেগুলো অফিসের কাজ ছিল, তারপরেও নিজের টাকা খরচ করেছি। এখন আমি ইচ্ছা করলে লেবার কোর্টে যেতে পারি, তাদের এগেনস্টে কেস ফাইল করতে পারি, কিন্তু আমি এটা বুঝি যে এটা আমার ভাগ্যে ছিল না, এই জন্য আমি এই টাকাটা পাইনি, তাই এটা বাদ। তার মানে কি, সে অ্যাকসেপ্টিং থিং অ্যাজ দে আর। হ্যাঁ, দিয়ে সে কি ডিটাচড হয়ে গেল, সেখান থেকে দূরে সরে গেল, ক্লোজিং আই এমএল করলো। এই রুপিস গুলো আমরা চিন্তা করতে পারি। আমি আমার লাইফে প্রায় 1/2 কোটি টাকা লস করেছি, যেগুলো আমার কষ্টে অর্জিত মানি ছিল। বিশেষ করে আমি যাদেরকে বেশি বিশ্বাস করতাম, তারাই আমার টাকাগুলো মেরে দিয়েছে। আমি সেই টাকাগুলো ফেরত পাওয়ার কোনো আশাই করি না, কারণ তারা আমার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, তো এই জায়গাটা, এই যে সে ছেড়ে দিচ্ছে, এই এটাও কিন্তু তার মধ্যে একটা প্যাথোলজি তৈরি করার একটা জায়গা। তো যাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল। তো রুগী চোখ বন্ধ করে থেকে বাদ দেন, আমি এই চ্যাপ্টারটা আবার নতুন করে রিপিট করতে চাই না। এখন বর্তমানে আমার বন্ধুরা বলছে, তুমি কাউসারের কাছে একবার যাও, যে দেখা করো, আর আপনার কাছে আমি চলে আসলাম। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার হাজবেন্ডের বিষয়টা কি। হ্যাঁ, আমি জাস্ট একটু খোঁচা মারলাম দেখার জন্য, ইমোশনটা তো এখনো আসেনি, তার ইমোশন চোখতে যে পানি পড়ে সেটা এখনো বাড়ায়নি। তো আমি একটু খোঁচা দেওয়ার জন্য বললাম যে আপনার হাজবেন্ডের বিষয়টা কি একটু বলেন প্লিজ। তো বলছে যে আমার হাজবেন্ড, মাথা একটু নিচু করে
দীর্ঘ একটা লম্বা শ্বাস নিল, হ্যাঁ, এবং ইমোশনাল হয়ে পড়লো, এবার ঢোকটা গিলল। এটা আপনি শুনতে চান? আমি বললাম, দেখেন সবকিছুর সাথে সবকিছুর একটা কানেকশন আছে, আপনি শেয়ার করলে আপনার মেডিসিন সিলেকশন করাটা আমার জন্য ইজি হয়ে যাবে। তো পেশেন্ট বলছে, আচ্ছা ঠিক আছে। আমি তাকে মোটেও বিশ্বাস করি না। আমাদের বিয়ে প্রায় 25 বছর হয়ে গেছে, প্রথম থেকেই আমি তাকে বিশ্বাস করতে পারিনি। আমি বললাম যে কি, তার কি কোনো এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার্স আছে? এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার্স মানে কি? পরকীয়া। হ্যাঁ, তার কি কোনো এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার্স আছে? পেশেন্ট বলছে, না সেরকম না, তবে হ্যাঁ অনেক আগে একটা ছিল, এখন ওটা জাস্ট পাস্ট। একদম ট্রুথ টেলিং দ্য প্লেন। দেখেন আবার বলছে, রুগী যখন ট্রুথ টেলিং দ্য প্লেন বলবে, অবজেক্টিভ রিজনেবল থাকবে, তখন দেখুন বারে বারে এই জিনিসগুলো ঘুরে আসছে, কমিউনিকেটিভ বারে বারে আসবে। তো পেশেন্ট বলছে, আমার মেয়ের বয়স যখন 4 ছিল, তখন একদিন রাত্রে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপরে পেশেন্ট খুব লো টোনে, খুব ধীরে ধীরে কি একটা বললো যেন, আমি মানে মনে করতে পারছি না, আমি বুঝতে পারিনি। তো আমি জাস্ট তাকে বললাম যে, সরি আরেকবার একটু বলেন প্লিজ। পেশেন্ট জাস্ট এবার চেয়ার একটু হেলান দিয়ে এইভাবে আবার একটা দীর্ঘ শ্বাস ফেলে এই জাস্ট একটু নেড়ে নিয়ে, এই কথাগুলো আমি মনে করতে চাই না, থাক ডাক্তার সাহেব। এই যে দীর্ঘ নিঃশ্বাস, এটা কি? এটা বলে শাইং, ক্লোজিং আই এমএল। আমাদের রুব্রিক্স আছে শাইং, শাই, ঠিক আছে? তো মহিলা চোখ বন্ধ করে মাথায় হাত এইভাবে এবার রেখেই দিয়েছে, যে বলছে, কাউসার আমি জাস্ট এই বিষয়টাকে একটা বাক্সবন্দি করে লক করে রেখেছে। আমি বললাম, আপনি মনের মধ্যে লক করে রেখেছেন, মন থেকে বাহির করতে পারেননি? পেশেন্ট বলছে, খুবই দুর্ভাগ্যজনক। না, এটা আমার মনের মধ্যে সেভ লকারে বন্দি আছে। হ্যাঁ, আপনারা যদি ডক্টর কেন্টের লেজার রাইটিং পড়েন, আমি আজকে আর আলোচনা করছি না, সময় চলে যাচ্ছে, সেইখানে এই বিষয়টাই বলা আছে, সেম এই কথাটাই। আমি একটা সময় লেজার রাইটিং এর ওই জায়গাটা আপনাদেরকে বুঝাই দিব। লেজার রাইটিং মনে হয় এখানে কি কয়জন পড়ছেন আমি জানি না। লেজার রাইটিং এ আমাদের কেস টেকিং এর অনেক কিছুই দেওয়া আছে, কি বলতে হবে, কি বুঝতে হবে, আর কোন জায়গা থেকে দেখতে হবে। তো যাক, তার চোখ দিয়ে এবার ঝরঝর করে পানি ঝরা শুরু হয়ে গেল, মানে আমার খোঁচাটা কিন্তু জায়গা মতো হয়ে গেছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তো আমি চেয়ার থেকে উঠে, আমার পেছনে টিস্যু পেপারের বাক্স রাখা আছে, আমি একটা টিস্যু পেপার নিয়ে দিয়ে বললাম, মুছে ফেলুন। তিনি টিস্যু পেপারটা নিয়ে চোখটা মুছে ফেললেন। তিনি বলছেন, আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম, আমি তার সাথে একই হাউজে একটা মুহূর্তে থাকতে পারতাম না। মানে এতটাই রাগ তার হাজবেন্ডের উপরে। আমাদের রুব্রিক্স আছে অ্যাঙ্গার টুয়ার্ডস হাজবেন্ড। আমি বললাম, কেন, সে আপনার সাথে প্রতারণা করেছে এই কারণে? না 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 না, তার এক্সট্রা ম্যারিটোরিয়াল অ্যাফেয়ার্স নিয়ে আমি চিন্তিত না। আমি তাকে বলে দিয়েছি, তোমার যদি প্রয়োজন থাকে তাহলে তুমি বলে দাও, এটা আজকাল খুব একটা বড় কিছু না। দেখেছেন, অ্যাকসেপ্টিং থিংস অ্যাজ দে আর, কিভাবে সে অ্যাকসেপ্ট করতেছে, অ্যাকসেপ্টেন্সটা, এটারই কমপ্লিট রেপার্টরিতে অ্যাকসেপ্টেন্স বলে রুব্রিক্স আছে, আমি দিয়ে দিচ্ছি। আর সে কিভাবে অবজেক্ট দিয়ে দিয়ে কথা বলতেছে, এই যে অ্যাকসেপ্টিং থিংস অ্যাজ দে আর, এটা তো মানে সেম রুব্রিক্স হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এইটা লিখে নেন। রুগী বলছে, কত বড় ফিলোসফি, আমি বারবারই বলছি এই মেডিসিনটা খুবই ফিলোসফিক টাইপের, সালফার যেরকম ফিলোসফার, এর কথাবার্তা গুলো এরকম, এবং অত্যন্ত স্ল্যাং বলে। আমি তো স্ল্যাং গুলো আপনাদেরকে শোনালাম না, আমার সাথে কথা বলতেছে গাল দিয়ে দিয়ে দু একটা করে, এত মানে নোংরা কথা বলতেছে, আমি এগুলো ফিল্টার করে গেলাম। তো যাক, রুগী বলতেছে যে, আপনি একটা ষাঁড়ের সাথে লড়াই করতে পারবেন কাউসার, এমনকি আত্মীয় স্বজনের সাথেও লড়াই করা যায়, ঠিক আছে, কিন্তু যার সাথে আপনি
যার সাথে আপনি থাকতে চান, আপনি সুখ দুঃখ শেয়ার করতে চান, আর তার সাথে যদি আপনি তা করতে না পারেন, তাহলে চার দেওয়ালের যে হাউসটা তার মধ্যে কিছুই থাকে না, একদম মিনিংলেস হয়ে যায়। কত বড় ফিলোসফি কথাবার্তা, এটা চিন্তা করেন। আপনার অ্যাডভাইসের প্রয়োজন নাই, সিম্প্যাথির দরকার নাই, আপনার দরকার পাশে একজনের থাকা। একজন থাকবে যে আপনাকে বুঝবে, কেয়ার করবে, ভালোবাসবে। কিন্তু সে এটাও মেনে নিয়েছে, সে হলো লাভ অ্যান্ড ওপেন্স। বাদ দেন ওসব কথা, থাক ওসব কথা। ক্লোজিং আই এমএল। পেশেন্ট বলছে যা হোক, আমরা দুজন আর একসাথে থাকতে চাই না, আমার বন্ধুরা তো বলে ওগুলো বাদ দাও, কেন তুমি এগুলো নিয়ে কষ্ট পাবা, জবও ছেড়ে দাও। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন জব করেন? আপনার হাজবেন্ড কি কোনো হেল্প করে না, ফিনান্সিয়াল হেল্প বা কোনো সহযোগিতা কিছু করে না? পেশেন্ট বলছে যে আমার টাকার দরকার কাউসার, যে সে আমাকে কোনো টাকা দেয় না। আপনি আমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, ও পাশের রুমে বসে আছে, মানে পাশে ছিল, মা মেয়ে আসছিল, পাশের রুমে মেয়ে বসে আছে। তাকে তার বাবা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কি একটা খেলনা পুতুল কিনে দিয়েছে? তাকে জিজ্ঞাসা করেন। এই তো কোরবানি ঈদে সে বোনাস পেয়েছে 50,000 টাকার মতো, আমি তো বোনাসও পাইনি। সে কি দিল? আমি বললাম অন্য খরচগুলো কিভাবে চলে? পেশেন্ট বলছে যে আমার মেয়েও অনার্সে পড়ে, সেও প্রাইভেট পড়ায়, আর আমি প্রথম থেকে জব করি। এই জীবন আমি প্রচুর ইনকাম করেছি, সে প্রথম থেকে জব করে। তার মানে কি, সে ইন্ডিপেন্ডেন্ট মহিলা, মেয়ের জন্য যাবতীয় কাজ করে, কেয়ারিং ফর আদার্স। আরো আছে কেয়ারিং, দেখেন না, আমি শেয়ার করছি, কি অদ্ভুত ক্যারেক্টার। আমি বললাম আপনার মেয়ের লেখাপড়ার খরচ চালিয়েছেন? জি আমি সব করেছি। আপনার মেয়ের সব পড়ালেখা খরচ আপনি করেছেন? জি আমি সব করেছি। আমি বললাম আসলে আপনার সাথে আপনার হাজবেন্ডের কি কোনো রিলেশনশিপ নাই? না না, একদমই নাই। আমি বললাম তাহলে আপনি ধরে রেখেছেন কেন, ডিভোর্স দেননি কেন? পেশেন্ট বলছে যে এটা একটা বাড়ি, হ্যাঁ এটা একটা বাড়ির মতন, ওটা তার বাবার বাড়ি, মানে আমার শ্বশুরের বাড়ি। মহিলাটা খুব খোলামেলা বলতেছিল, মানে একদম মনে হচ্ছিল যে একদম সব খুলে ওপেন বুক, সবকিছু দেখা যাচ্ছে। তো আমি একটু খোঁচা মারলাম, আমার ভাইয়ের ভেরিফিকেশনে অত তো গল্প করা যায় না, আমাদেরও এনার্জি থাকে, যদিও প্রথমে আসছিল, প্রথম পেশেন্টের উপর অনেক এনার্জি থাকে। যে আমার ফার্স্ট পেশেন্ট, ডেফিনেটলি ফার্স্ট পেশেন্টের ক্ষেত্রে আমার সাকসেস রেটটা ভালো। পরের দিকের পেশেন্ট গুলোতে আমি নিজেও অত কনসেন্ট্রেট করতে পারি না, অনেক টেনশন থাকতে হয়, অনেক ঝামেলায় থাকতে হয়। তো যাক, আমি আমার ভেরিফিকেশন করার জন্য আরো কিছু খোঁচাখুচি করতেছিলাম। তো পেশেন্ট বলছে যে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলাম। তো আমার হাজবেন্ডের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, সে বিজনেসে অনেক বড় টাকা ধরা খেয়ে ঋণগ্রস্ত হয়ে যায়। দেখেন, এই হাজবেন্ডের সাথে সে তাকে পছন্দ করে না, সে হাজবেন্ডের জন্য সে কি করলো, সে অ্যাপার্টমেন্টটা বিক্রি করে দিল, তার বিক্রি করে দিয়ে তার লোনটা শোধ করে দিল। তারপরে আমার আর কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট আমি কিনতে পারিনি। আমি তাকে বললাম যে আপনি কেন তাকে, আবার জিজ্ঞাসা করলাম আপনি কেন তাকে ডিভোর্স দেননি? এই উত্তর তো আমি পাইনি, আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম। তিনি বলছেন আমি দিতাম, কিন্তু আমার মেয়ে বলছিল যে ব্রোকেন ফ্যামিলি, মা ব্রোকেন ফ্যামিলি সন্তানদের লাইফটা ভালো হয় না। হ্যাঁ, আর আমার বাচ্চা খুব ইমোশনাল এবং সে খুব কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আমি জাস্ট তার কারণে এই রিলেশনটা কুইট করিনি, জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। এই জন্য আপনি মানায় নিলেন? হচ্ছে হ্যাঁ। তো আমি বললাম পেশেন্টকে যে আপনি, আমি আপনাকে একটা ডাইরেক্ট প্রশ্ন করব, এটা উত্তর দিতে পারলে আমার মেডিসিন সিলেকশনটা একদম কনফার্ম হয়ে যাবে। তখন পেশেন্ট বলছে জি শিওর, আপনি জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা না, বলেন প্লিজ। প্লিজ বলেনি, বলতেছে শিওর বলেন। তো আমি বললাম যে আপনার হাজবেন্ডের সাথে কি কোনো ফিজিক্যাল রিলেশন নাই, সেক্সুয়াল রিলেশনশিপ কি নাই? পেশেন্ট কোনো প্রকার হেজিটেশন ছাড়াই জাস্ট এরকম করছে, আমার দিকে দেখেন। লাস্ট ইন্টারকোর্স
সম্ভবত 5 বছর আগে, মানে হ্যাঁ 2018 সালে লাস্ট হয়েছিল। একদম অকপটে ট্রুথ টেলিং দ্য প্লেন সে বলে ফেললো। আমি বললাম এই বিষয়টা কি আপনাকে বদার করে? পেশেন্ট বলছে হ্যাঁ অবশ্যই করে, আবার করেও না। আমি বললাম কেন হ্যাঁ কেন না? পেশেন্ট বলছে যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন তো আমি যে কোনো জায়গা থেকে যখন খুশি তখন পেতে পারি, কিন্তু হাজবেন্ডের থেকে পাওয়া পেইনের ফিলিং, ফ্যামিলি মেনটেন করতে গেলে কোথাও যেন একটা চাহিদা থাকে যে আপনার হাজবেন্ড আপনাকে কেয়ার করবে। 2018 থেকে এখন পর্যন্ত সে জাস্ট ঠিক আছে ভালো থ্যাংক ইউ বলে আসছে। তাও সে যে কথাটা বলে সেখানে কোনো ভালোবাসা নাই, কোনো শ্রদ্ধা নাই, কোনো কৃতজ্ঞতা কিচ্ছু নাই। ভালো করে বোঝেন সে কত বড় স্যাক্রিফাইস করলো, যে তার পুরা ইনকামের তার অর্জিত তার ফ্ল্যাট বিক্রি করে হাজবেন্ডের ঋণ শোধ করলো। আর সে কি চাচ্ছে? সে চাচ্ছে একটা ভালোবাসা, শ্রদ্ধা, একটা গ্রেটফুলনেস। ন্যাচারাল ভালোবাসা স্যার, হ্যাঁ ন্যাচারাল ভালোবাসা। ন্যাচারাল ভালোবাসা। তার মানে কি সে কন্টাক্ট ডিজায়ার চাচ্ছে, তার মধ্যে কন্টাক্ট ডিজায়ার থাকছে। তার মধ্যে ইন্টিমেসি ডিজায়ার থাকছে। সে আর্টিফিশিয়াল কনভারসেশন, আর্টিফিশিয়াল জিনিসে তার মধ্যে অ্যাভারশন চলে আসছে। সে আর্টিফিশিয়াল কিছু চায় না। থ্যাংক ইউ, ওকে ওকে অলরাইট, দেখবো, এই বিষয়গুলো সে চাচ্ছে না। সে চাচ্ছে একটা প্রেমময় কনভারসেশন। সালাম স্যার, এটা সে চাচ্ছে না। আমি বুঝতে পারলাম? তো আমার কাছে তো মনে হয় সম্ভবত বিয়ের পর থেকে সে আমার দিকে ঠিক মতো তাকায়নি। সে আমাকে বলে তোকে দেখলে আমার ফিলিংসটা ঠান্ডা হয়ে যায়, গা ঘাটে, তোকে টাচ করলে আমার ভিতরে কোনো ফিলিংস আসে না, আমি কাঠি দিয়েও তোকে টাচ করে দেখতে চাই না। কিছু খারাপ খারাপ কথা বলেছে, আমি এগুলো ফিল্টার করে যাচ্ছি। আমি শুধুমাত্র তোকে ছুঁয়েছি কারণ অন্ধকারে আমি তোকে দেখতে পাই না। তার কথাবার্তায় যেন আমার নারীত্বের গলা টিপে ধরে। কোনো মেয়ে এরকমটা চায় না। আমি তাকে তো বলেছি তোমার লাইফে যদি কেউ থেকে থাকে আমার কোনো সমস্যা নাই, গো অ্যাহেড, অনেকেরই এরকম থাকে। হ্যাঁ তবে একটা জিনিস আমার মনে হয়, এটা আমার মধ্যে এই ফিলিংসটা আসে অন্য কাপলদের যখন আমি দেখি তাদের মধ্যে ইন্টিমেসি থাকে, তখন আমার মধ্যে এক ধরনের জেলাসি ফিলিং আসে। আমার মনে হয় আমি কেন আমার বাসায় এরকম পাই না। বলতে বলতে মহিলাটা আবার চোখ বন্ধ করে এই ঠিক আছে কাউসার, আমি কি দেখতে খুব খারাপ? আপনি হয়তো এখন জিজ্ঞাসা করবেন যে 2018 সালের পর থেকে কেন। ওকে সেটাও আমি বলে দিচ্ছি। ওটা আমার 22তম বিবাহ বার্ষিকী ছিল। আমি পুরোপুরি রেডি ছিলাম তার সাথে থাকার। আর সে বলল এনিওয়ে আপনি কি শুনতে চান, আমি কি বলবো? আমি তখন আবার তার ইমোশনটাকে ইয়ে করার জন্য আবার মাথাটা নাড়লাম। বলেন। মেয়েটি একদম আনফিল্টার্ড ভাবে তার হাজবেন্ডের নিয়ে যে কথাগুলা বলতে লাগলো। মহিলা তো শিক্ষিত, ইংরেজিতে বলছে ইয়ে করে। আমি তো পুরা থান্ডার্ড, আমি ওই ল্যাঙ্গুয়েজ গুলো আপনাকে বলতে পারবো না, আমি জাস্ট একটু শেয়ার করছি। খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। মহিলার হাজবেন্ড বলছে, মানে তাকে বলছে যে তোকে দেখলে আমার ইরাকশন হয় না, তোর দিকে দেখলে আমার ঘৃণায় বমি আসে, আমার ওইটাও দাঁড়ায় না। মানে সে ওইভাবে নাকি বলছে লাঠি দিয়েও টাচ করতে ইচ্ছা করে না, টাচ করলেও আমার কোনো ফিলিংস আসে না। নোটিফিকেশন, আমি শুধু তোকে ছুঁই, অন্ধকারে আমি দেখতে পাই না, একটু আগে বললাম। তার মনে হচ্ছে যে এই কথাগুলো তার নারীত্বের গলা টিপে ধরে। মহিলা বলছে যে আমি এরকমটা কারো কাছ থেকে আশা করতে পারবো না, থাক এসব কথা। আমি অবশ্য তাকে বলে দিয়েছি আমি অন্য কারোর সাথে শুভ, কিন্তু তোমার সাথে আমি আর কখনো শুভ না, নেভার ইভার।
মানে সে আসলে, আমি শুভ বললাম, সে সেক্স ওয়ার্ডটা ইউজ করবে, আমি অন্য কারোর সাথে সেক্স করব, কিন্তু তোমার সাথে নেভার এভার। এবার তার মধ্যে ফাইট 1-2 আসলো, ইনটলারেন্স চলে আসলো, সে ডিফাইন্ড হয়ে গেল। ঠিক আছে, তারপরে সে আমাকে এমন মারলো কাউসার, কি বলবো, ওই জায়গাগুলো একদম নীল হয়ে গেছে। আমি সব কিছু সহ্য করলাম, যেমনটা এত বছর ধরে সহ্য করে আসছি। তাহলে রুবিস কি আসছে? অ্যাবিউজড, ইনসাল্টেড, আমি কিচ্ছু বললাম না, আমি সহ্য করে আসছি। তাহলে কি ট্রাঙ্কুয়ালিটি গ্রাউন্ডেড। আমি বললাম এত বছর ধরে আপনি কেন সহ্য করছেন? তো বলছে যে আপনি জানেন আমি একটা প্যান্ডোরা বক্স ওপেন করেছি, আপনি আমার প্যান্ডোরা বক্সটা ওপেন করছেন। এবার সে একটু জোকস করলো। প্যান্ডোরা বক্স তো চেনেন না? প্যান্ডোরা বক্স কি? সেই বক্স যেটা নিয়ে মিশরীয়দের মধ্যে ওই যে সুলেমান আল্লাহ সাল্লামের যে বক্স, যেটা নিয়ে টানাটানি হয় না, সেই প্যান্ডোরা বক্স ওপেন করছি, গুপ্তধনের বক্স। তো আমি বললাম হ্যাঁ, এটা তো অবশ্যই ওপেন করতে হবে, ভিতরে রাখা যাবে না, কিছু কাউন্সিলিং আপনাকে রোগীর দেখার সময় করতে হবে। কনভারসেশন অনেক লম্বা হয়ে যাচ্ছিল। আমি মেডিসিনটা কনফার্ম করার জন্য তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি কখনো ডেসপারেটলি এমন কাউকে, এমন একটা বন্ধু থাকা দরকার এরকম ফিল করেছেন? হ্যাঁ অবশ্যই, আমার এরকম একজনকে প্রয়োজন যে আমাকে টেক কেয়ার করবে। কোম্পানি ডিজায়ার ফর এ ক্লোজ ফ্রেন্ড, কন্টাক্ট ডিজায়ার, ইন্টিমেসি ডিজায়ার ফর। আমি তাকে বললাম, আপনার এমন কেউ আছে যে খুব ক্লোজ, যে আপনার খেয়াল রাখতে পারবে? তিনি বলছেন হ্যাঁ, আমার অনেক ভালো বন্ধু আছে, শুধুমাত্র একটা ফোন দিলেই দেখবেন অনেকেই চলে আসবে, কিন্তু তাদের প্রতি আমার কোনো ক্রেভিংস নাই। এটা তো কিছু হলো না, আমি রিয়েলি এমন একজনকে চাই যে আমার কেয়ার করবে, যে আমি যেমন মানুষ আমার মতন করে সে আমাকে দেখবে, মানে আমাকে নেবে। অনেস্টলি কাউসার, আমার লাইফে এরকম একজন ছিল। আমার মনটা খুবই শিশু সুলভ, আমি বৃষ্টির পানিতে ভিজতে চাই। গান মনে পড়ছে হাবিবের, আমি গান শোনাতে পারছি না আপনাদেরকে। বৃষ্টির পানিতে ভিজতে চাই, ভিজতে ভালোবাসি, কাদা মাটিতে লাফাতে পছন্দ করি, কাদা জলে আমি লাফাতে পছন্দ করি, আবোল তাবোল সিনেমা, উলট পালট সিনেমা দেখতে পছন্দ করি, খোলা আকাশের নিচে বুনো ঘাসে শুতে আমি পছন্দ করি। বরং এই অফিসিয়াল প্রোগ্রাম ফাংশনে আমাকে অতটা টানে না। আমি রাতের বেলায় জ্যোৎস্না রাতে, ছাদে মাদুরি বিছায় রাতে তারা দেখি। ছুটির দিনে গ্রাম অঞ্চলে, রিমোট অঞ্চলে ঘুরতে যেতে আমার ভালো লাগে। পেশেন্টের লঙ্গিং কি, চাহিদা কি দেখেছেন? তাকে কি শান্তি দেয়, কি প্রশান্তি দেয়, মনের মধ্যে কি আছে চিন্তা করেছেন? সে হলো নেচার লাভ, কান্ট্রি সাইড ডিজায়ার ফর। গ্রাম অঞ্চলে শহরের গ্যাঞ্জাম ছেড়ে নিরিবিলিতে যেতে তার ভালো লাগে। ওয়েদার থান্ডার স্টর্ম লাভস, যে ওয়েদার একদম ন্যাচারাল, সে ওয়েদার সে পছন্দ করছে। এবার পেশেন্টের ডিসপোজিশনটা আমাকে বুঝতে হবে। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার তো মেলাগুলো সমস্যার কথা বললেন, কোন জিনিসটা ট্রিটমেন্ট আগে ভালো করতে হবে? পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব আমাকে এমন একটা ওষুধ দেন যাতে আমার চামড়াটা হালকা হয়ে যায়, আমার গায়ে যাতে কিছুই না লাগে, আমার গায়ে যাতে কোনো কিছু ইফেক্ট না করে, এতেই আমি সুস্থ হয়ে পড়বো। আমি বললাম কেন, আপনার কি মনে হয় দুনিয়াতে আপনার সাথে ইনজাস্টিস হচ্ছে, দুনিয়া আপনার সাথে জাস্টিস করছে না? না 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 না, দুনিয়াতে জাস্টিস আছে, এটা তো দুনিয়ার মতন এগোচ্ছে, কিন্তু আমি এই দুনিয়া অনুযায়ী নিজেকে অ্যাডাপ্ট করতে পারছি না। আমি নিজেকে প্রোটেক্টেড করতে চাই রেনকোটের মতন করে, আমি একটা ছাতা নিতে চাই, বৃষ্টি তো সব জায়গায় আছে, আমি ওটা চেঞ্জ করতে পারবো না, বৃষ্টি আমার দিকে আসবে, এসে আমাকে ভিজাই দিবে, আমি ওটা নিয়ে চিন্তা করতে চাই না, আমি নিজেকে প্রোটেক্ট করতে চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো মেডিসিন কনফার্ম হয়ে গেছে, প্যাসেজ ডোমেস্টিকাস, আমি 200 একটা পটেন্সি দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি ওষুধটা বানিয়ে দিই, একটু অপেক্ষা করেন। খিলখিল করে একটা হাসি দিল, গিগলিং। এর আগে একবার দুবার দেখেছি, আমি আমার বর্ণনায় উল্লেখ করিনি। এবার একদম পুরোপুরি খিলখিল করে সে হেসে দিল যে এত কিছুর পরে একটা ওষুধ।
তো যাক, রুগী মোটামুটি 1 মাস না, 1 মাস 1 সপ্তাহ পরে ফলো আপে আসছিল। তো আমি বললাম যে আপনি যখন 1 নম্বর মেডিসিনটা খেলেন তখন কি অনুভব করলেন? পেশেন্ট বলছে যে ওষুধটা যেদিন খেলাম সেদিন আমি একদম বাচ্চার মতন ঘুমিয়ে গেলাম, তারপর থেকে আমি প্রতিদিন বাচ্চার মতন করে ঘুমাই। সেদিন সে যখন পোশাক আশাক পরেছিল অতটা লুক্রেটিভ কিছু ছিল না, এবার সে যখন পোশাক পরে ঝলমলে কালারফুল পোশাক, একটা টিয়া কালারের আর কি একটা পোশাক পরে, সালোয়ার কামিজ পরে আসছে এবং খুব হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। আমি ডান্সিং এর যে বিষয়টা এইভাবে কথা বলতেছিল, সে খুব এক্সাইটেড ছিল, মানে আমার সাথে সে কথা বলে খুব মজা পাচ্ছিল। মাইন্ড টকিং প্লেজার ইন হিজ ওন টক, এক্সাইটমেন্ট কোম্পানি ইন, এই রুবিসগুলো আমরা ফলো আপে চিন্তা করতে পারি। আমি জাস্ট জার্নিটা আরেকবার আপনাদেরকে রিভাইজ করাচ্ছি, এগুলা ফলো আপে তো আমাদের রুবিস নেওয়া লাগে না, আমি বোঝানোর জন্য বলছি যে ফলো আপ থেকেও কিন্তু পেশেন্টই থেকে যায়। তো আমার মধ্যে যেসব ভয়ঙ্কর চিন্তাগুলো আসতো সেগুলো আর আসে না। আমি আমার বন্ধুকে বললাম আমার ফ্রাস্ট্রেশন এবং আমার রাগের ফিলিং ফাকটা, আবার গালতে দিল। ওই গত কনভারসেশনে ফাক ওয়ার্ডটা সে নালো 5-7 বার ইউজ করেছে, আমি একবারও বলিনি। এবার সে যখন ফাকটা বললো, বলে সরি ডাক্তার সাহেব, সরি। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখেন, সে স্ল্যাং ব্যবহার করছিল আগে, কিন্তু এবারও করলো, কিন্তু সাথে সাথে মনে হলো যে না, এটা তো শিষ্টাচার হলো না, সে সাথে সাথে সরি বললো। তাহলে আমাদের সিমিলিমামটা কিভাবে মানুষের অ্যাটিটিউড চেঞ্জ করে, আপনি যখন সিমিলিমাম একটা মেডিসিন দিতে দেন তখন মানুষের পরিবর্তনটা কিভাবে হয়। ঠিক আছে? তো আমার হাজবেন্ড কাছে আসলে আমার অনেক রাগ হতো, কিন্তু এখন সেই বিষয়গুলো সারপ্রাইজিংলি আর কাজ করছে না, আমার মধ্যে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা তৈরি হচ্ছে না। আমার মেয়েও আমার শান্ত স্বভাব দেখে সারপ্রাইজ হয়ে গেছে। আগে আমি খুব রাগান্বিত থাকতাম, আমার মেয়ে তো বলতো তুমি তো এখন হ্যান্ডেল করা শিখে গেছো মা। আমি তখন আমার মেয়েকে বলি যে আমার হাজবেন্ড, তার বাবা কিন্তু বলেন, বলছে আমার হাজবেন্ড একটা গার্বেজের মতন, তাকে গায়ে মাখলে আমি নোংরা হব। আবার খিলখিল করে গ্রিগলিং, আর আমি আর কিছু মনে করি না। ট্রাঙ্কুয়ালিটি, গ্রাউন্ডেড ট্রাঙ্কুয়ালিটি, প্রবলেম নট বদার হিম, নট বদার্ড বাই লিটল প্রবলেম। সে শান্ত হয়ে যাচ্ছে, ট্রাঙ্কুয়াল হয়ে যাচ্ছে, কুল হয়ে যাচ্ছে, কাম হয়ে যাচ্ছে। তো গত সপ্তাহে আমি নতুন আরেকটা জব জয়েন করেছি। এখানেও বসের কথায় আমার কিছুটা রাগ তৈরি হয়, কিন্তু পরক্ষণে আমার মনে হয়েছে যে আমি এখানে জব করি, আমাকে অবশ্যই আমার আচরণে কেয়ারফুল থাকতে হবে, রাগ থেকে দূরে থাকতে হবে। আমি বললাম যে কারণে আপনি আসলেন, আপনার মূল যে দাগ, সেই কালশিরা পড়ার দাগ, সেগুলো বলছে আছে, তবে অনেক কমে গেছে, এখন কিছু কিছু আছে, তবে আগের মতন প্রমিনেন্ট নাই। এই যে দেখেন, বলে আবার একটু কমিউনিকেটিভ, তো আবার একটু পাটা চেড়ে হাতটা একটু ইয়ে করে দেখিয়ে দিল, পিঠটার বুকের গুলা নাই। আমি বললাম আপনার ইউটিআইয়ের সমস্যা কি, এই ইউটিআইয়ের খবর কি? তখন বলছে টোটালি ভালো হয়ে গেছে, এর মধ্যে আর কখনো হয়নি। আমি মেডিসিন, যেহেতু এগুলো নতুন মেডিসিন, তো আমরা অনেক কিছু চেক করে দেখি, যেমন ন্যাট্রামিওর যদি আমি পাই তখন আমি জিজ্ঞাসা করি ভিড়ের মধ্যে হিসু করতে কি, খুব সমস্যা হয়, আমি হিসু বাড়াই না, হিসু হতে চাই না। এটা আমি শুনি, খুব মজা লাগে শুনতে। তাহলে আপনি কি করে জানলেন? আর্জেন্টাম নাইটিকাম পেলে বলে এই কি ব্যাপার, জার্নির আগে বারবার টয়লেটে যা বসতে হয় আর টয়লেটের বেগ আসে না। তো হ্যাঁ, আপনি কি করে জানলেন? মজা লাগে এগুলা। এই কারণে এই মেডিসিনে আমি তাই তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার লাইফে আপনি যেটা খুঁজছিলেন, যা অ্যাচিভ করতে পারেননি, এমন কিছু কি আছে? পেশেন্ট আবার করে একটা গ্রিগলিং করলো, হাসি দিল। আমি তো আপনাকে একটা ভেগ অ্যান্সার দিয়ে দিতে পারি। হ্যাঁ, শুরুর দিক থেকে আমার কোনো অ্যাম্বিশন বা কারোর সাথে কম্পিটিশন করার আমার কোনো মানসিকতা ছিল না। আমার চাহিদা ছিল খুবই লিমিটেড। আমার হাজবেন্ড, বাচ্চা কাচ্চা, বাসা, এটাই আমার লাইফ। আমি লাইফটাকে পিসফুল করতে চেয়েছি। দেখেছেন ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফ কিভাবে আসলো? প্রথম ইয়াতে আমি কিন্তু ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফটা আমি ওইভাবে খুঁজে পাইনি। এবার সে স্টেটমেন্টই দিয়ে দিল, এই রুব্রিক্সটা, ফেমিনিটি ইনক্রিজ সেন্সেশন অফ, তারপরে কি
ম্যাটারনাল ইনসিস্ট এক্সাজারেট, আমি তো এই ব্যাখ্যাগুলো করেছি, আজকাল বলতেছি না। তাহলে পাসা ডোমেস্টাস কি হলো? মাই হোম, মাই চিলড্রেন, মাই হাজবেন্ড ইজ মাই নেস্ট, মাই হোম, মাই নেস্ট ইজ মাই হোম। পাখির বাসাটা হচ্ছে আমার হোমটা, হচ্ছে আমার পাখির বাসার মতো, তাই না? তো পেশেন্ট বলছিল যে আমার কোনো অ্যাম্বিশন নাই, কারোর সাথে কম্পিটিশন করতে হবে এরকম কোনো মানসিকতা ছিল না। এই এই দুইটা জায়গা স্ট্যাফিসিয়া আপনাদের আমি নেক্সট মান্থে পড়াবো, নেক্সট বা তার পরের মান্থে। ফেল কপি, আমার কাছে ফেল কপি সব পটেন্সি আছে, আমি আপনাদের জন্য আবার আনাইছি, কারণ আপনাদের পড়ালেও তো হবে না, মেডিসিনও দিতে হবে, আপনারা ইউজ করবেন, শিখলেন ওটা অ্যাপ্লাই করবেন না, করতে হবে। এই লাইনটা দিয়ে কম্পিটিশন নাই, কম্পিটিশনের মেন্টালিটি নাই, অ্যাম্বিশনের ইয়ে নাই, এই জায়গা দিয়ে স্ট্যাফিসি এবং ফেল কপিকে আলাদা করে দেওয়া যায়। এর মানে নয় যে সে ক্যাপাবল না, সে হাইলি ক্যাপাবল লেডি, সে করতে পারবে, কিন্তু সে চুজ করেছে হচ্ছে ফেমিনিটি, নারীত্ব, সে তো লক্ষ্মী, তাই না? আমার হাজবেন্ড, আমার বাচ্চা কাচ্চা, আমার বাসা, এটা নিয়ে আমার লাইফ পিসফুলি চালাতে পারি, এটাই হলো আমার সৃষ্টি, পাসা ডোমেস্টিকাস। আমার বাচ্চা, আমার স্বামী, আমার নিড। পেশেন্ট বলছে আপনি যদি জিজ্ঞাসা করেন আমি কি খুঁজছি, তাহলে আমি বলবো যে আমি আমাকে ভালোবাসি। যদি টাকা নাও থাকে তাহলে কাজে যাও, আর্ন করো, আমার যদি অল্প কিছু হয় তারপরেও হবে, আমি এটাকে নিয়ে বাঁচতে চাই। তো দেখেন এইখান থেকে আমি বিষয়টা বুঝতে পারলাম যে পেশা ডোমেস্টিকাসটা কিভাবে তৈরি হয়। একটা তো হলো সেদিন বলেছিলাম, 3টা কারণ বলেছিলাম। আরেকটা কারণ হলো এই বাচ্চারা কিভাবে তৈরি হয়, বাচ্চা থেকে কিভাবে ডেভেলপ হয়, সেটা হলো যে এই মহিলাটা বাবা মার মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল, একদম আইডল, মানে কাপল যেটাকে বলে, একে অপরকে খুব ভালোবাসতো, একে অপরের জন্য একদম ডাই হার্টেড। তার বন্ধু বান্ধব, তিনি বলতেছিলেন যে আমার বন্ধু বান্ধব তো সবসময় বলতো যে তোদের মতন বাবা মা, তোর মতন বাবা মা, তোর যা বাবা মা আছে এটা সবার হওয়া উচিত। মানে প্রকৃত অর্থে সংসার বলতে যা বোঝায় তা তার বাবা মা করেছে। তো মহিলা বলছিল যে আমার বাবা মা লড়াই করতো, কিন্তু তাদের মধ্যে গভীর ভালোবাসা ছিল, লাভ এবং ওপেননেস ছিল, নেচার লাভ ছিল। তো এই জায়গায় সে দেখে আসছে, সংসারে সে পায়নি, যে আমার ফ্যামিলিতে আমি ছোট থেকে এরকম দেখেছি, কিন্তু এখানে তার হচ্ছে না। তো মহিলা বলছে আমি এরকম চাই যে কেউ আমাকে কেয়ার করুক, আমাকে ভালোবাসুক, ওই যে অনেস্ট লাভ, ওপেন কন্টাক্ট, ডিজায়ার, ইন্টিমেসি, এটা তার মধ্যে থাকে। মহিলা বলতেছিল যে আমার দরকার নাই আমাকে যে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, দামি কাপড় দিতে হবে, একটা পিকনিকে নিয়ে যেতে হবে, ইয়েতে যেতে, আমার দরকার নাই, আমার জাস্ট একটু ভালোবাসা, একটু কেয়ার, এইটুকুই যথেষ্ট। আমি বললাম ওষুধ খাওয়ার পর আপনার কি কি এই ভাবনাগুলো কি কি চেঞ্জ আসলো? কারণ পেশেন্ট বলছে হ্যাঁ অনেক চেঞ্জ, আমার মাথার মধ্যে রাগ হচ্ছে না, নেগেটিভ চিন্তাগুলো মাথা থেকে চলে গেছে, এখন আর আমি নেগেটিভ ভাবতে পারি না। আমি জানি ডক্টর কাউসার আমার সাথে কি হয়েছে, আমি নিজেকে খুব লাইট অনুভব করছি, দেখেন খেয়াল করেন এবার। কিন্তু সে বলছে ডক্টর কাউসার, কাউসার আর বলছে না। আমি কিছুদিন আগে ট্রেনে করে জয়পুরহাটে গেছিলাম, তখন তা সিট না পাওয়ার জন্য আমাকে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। আমার আগে পা ব্যথা করতো, সেটাও করেনি। আমার শরীরকে অনেক হেভি মনে হতো, কিন্তু সেটাও চলে গেছে। আমার হাজবেন্ডকে নিয়ে আমার শুধু খারাপ ভাবনায় আসতো, এখন আর আমার ওগুলা নিয়ে আসে না, আমার মনকে আমি কন্ট্রোল করতে পারি। সে জাহান্নামে যাক, আমি আমার জীবনটাকে এনজয় করব। আমি আমার জীবনটাকে, সে বলতেছিল খুল্লা এনজয় করব। তাহলে ন্যাচারাল লাভ, ডেলুশন, ওয়াইল্ড হি উড গো, এটাও আমরা চিন্তা করতে পারি। খাও দাও, এনজয় করো। হ্যাঁ, আমার মনে হচ্ছিল আমার একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কনসালটেন্সি করার, হ্যাঁ, কিন্তু আমি পরে একটা এসওএস পেয়ে গেলাম। হ্যাঁ, আমি আপনাকে কি বলবো ডাক্তার, হ্যাঁ, আমার বন্ধু আমার কাছে আপনার কাছে রেফার করে যে আমার কি উপকার করেছে, এটা আমি বলে শেষ করতে পারবো না। থ্যাংক ইউ ডাক্তার। ঠিক আছে, কেসটা বুঝতে পারলেন? কেউ কিছু বলে না, জি স্যার। বোঝা গেছে? আর আমরা কি করি, আমরা পেশা ডোমেস্টিকাস ধরে ধরে বানাই ফেলি, তাই না?
খুব সাবধান। আমাদের মা, আমাদের বোন, আমাদের ওয়াইফ, হ্যাঁ, তাদের নিয়ে খুব সাবধান। এই এগুলো করা যাবে না। আমি আপনাদের জন্য আজকেও আরেকটা প্রেজেন্টেশন রাখছি, অনেক কষ্ট করে বানাইছি। আপনারা দেখেন, ভালো করে দেখেন। এই ভিডিওগুলো কেউ চাইবেন না।